একটা অচেনা পথে কয়েকবার হাঁটলে সেই পথটি চেনা হয়ে যায়, কিন্তু মানুষকে যুগ যুগ ধরে দেখলেও আসল মানুষ চেনা বড় দায়। আসসালামু আলাইকুম, জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন আপনাদের সাথে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও শেয়ার করার জন্য। আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি কবুতরের মাংসের রেসিপি। আসলে কবুতরের গোশটা আমরা যেভাবে রান্না করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে দুটো কবুতর দেখলেন, এটা আমার বড় যা দিয়েছে আমার ছেলে মেয়েকে। তো আমার বড় ভাসুর ছাদে কবুতর পালে, তো সেখান থেকেই দুটো কবুতর দিয়েছিল তো রান্না করে খাওয়ার জন্য। তো আমি আজকে এই যে দেখুন কবুতর দুটো আপনার ভাইয়া জবাই করে দিয়েছে, তারপরে আমি রান্না করতে চলে আসলাম। তো কবুতরগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম, সাথে ছোট ছোট করে কিছু আলু নিয়ে নিলাম, পেঁয়াজ নিলাম, মশলাপাতি সব কিছু নিয়ে চলে আসলাম রান্না করতে। তো এই যে দেখুন প্রথমেই আমি কিন্তু সরিষার তেল দিয়ে তার ভেতরে পেঁয়াজটাকে সুন্দরভাবে একটু ভেজে নিব। খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট একটু লালচে করে ভেজে নিলেই হবে। তারপরে এর ভিতরে একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেব। তো কি মশলা দিলাম, খুব কম মশলা এবং ঘরোয়া মশলাই কিন্তু এখানে ইউজ করেছি। যেমন এখানে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা আর ধনিয়া বাটা দিয়ে পেঁয়াজটার সাথে সুন্দরভাবে আগে কষিয়ে নিলাম। তারপরে এর ভেতরে দিয়ে দিলাম ঝালের গুঁড়া 2 চামচ আর 1 চামচ হলুদের গুঁড়া, সাথে লবণ। তো এই সব কিছু একসাথে দিয়ে এটাকে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিব। সুন্দরভাবে মশলা কষিয়ে নিলে কিন্তু মশলায় কোনো রকম কাঁচা গন্ধ থাকে না এবং রান্নার টেস্টটাও কিন্তু দ্বিগুণ হারে বেড়ে যায়। তো আপনারাও সেই জন্য চেষ্টা করবেন মশলাটাকে যথেষ্ট পরিমাণে কুক করার। অনেকেরই কিন্তু গ্যাসের প্রবলেম থাকে, কারণ অনেকেই অয়েল কুক করে কোনো কিছু খান না, কোনো রকম রান্না করে খান। আমি দেখেছি অনেক মানুষের, আমার পরিচিতই আছে, তো তাদের গ্যাসের প্রবলেমটা হয়। ভাবে কি যে সিদ্ধ হয়ে গেলেই হয়ে গেল, কিন্তু না, মশলাপাতি সুন্দরভাবে যদি না কষানো হয় তাহলে কিন্তু গ্যাসেরও সৃষ্টি হয়। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমার মশলা কষানো তো কমপ্লিট, সাথে আমি এখানে কবুতরের মাংসগুলো দিয়ে দিলাম। তো এখানে আমি কবুতরের মাংসগুলো মিডিয়াম সাইজের করেছি, যেহেতু আমি কেটে নিয়েছি। আর যখন আস্ত কবুতর রান্না করি তখন তার রেসিপি থাকে ভিন্ন। তো আজকে যেহেতু কেটে রান্না করতেছি আর সাথে কিছু আলু দিব। প্রথমে আমি কবুতরের মাংসগুলো মশলার সাথে কিছুক্ষণ একটু ভেজে নিলাম। ভাজার পরে এর ভেতরে আমি আলুগুলো দিয়ে দিলাম। যেহেতু কবুতরের মাংস রান্না করতে খুব বেশি টাইম লাগে না, কারণ এগুলো বাচ্চা কবুতর, এগুলো খুব অল্প জালেই কিন্তু হয়ে যায়। তাই আমি মাংসটার সাথে কিছুটা একটু কষিয়ে তার ভেতরে আলু দিয়ে এবার সুন্দরভাবে এই মাংস এবং আলু সুন্দরভাবে কষিয়ে নিব। তো এটাকে সুন্দর করে কষিয়ে নিলে কিন্তু কবুতরের মাংসটা অনেক স্বাদ আসে। অনেকেই কিন্তু কবুতরের মাংস খেতে চান না বা কোয়েল পাখির মাংস খেতে চান না, কারণ কি আপনাদের কাছে এই জিনিসটা খেতে খুব বেশি ভালো লাগে না, কিন্তু কারণ আপনারা প্রপার ওয়েতে রান্না করতে পারেন না। অনেকেই আছে যে ঠিকমতো কষায় না, কোনো রকম রান্না করেন, যার জন্য এ থেকে কিন্তু একটা কাঁচা স্মেল আসে বা ভালো লাগে না খেতে, দুর্গন্ধ লাগে। তো সেজন্য অনেকেই কিন্তু এই কবুতরের মাংস বা কোয়েল পাখির মাংস ইগনোর করে যান, কিন্তু এটা আমাদের শরীরের জন্য কিন্তু অনেক বেশি উপকারী, পুষ্টিগুণে সম্পূর্ণ। তো বাচ্চাদেরকে খাওয়াইলে বাচ্চাদের যেমন শরীরের রক্তের চাহিদাটা পূরণ হয়, প্লাস কিন্তু বড়দের জন্যও এটা অনেক বেশি উপকারী। ডায়াবেটিসের রোগীদের জন্যও কিন্তু এগুলো উপকারী। তো এগুলো আসলে ইগনোর না করে সুন্দরভাবে যদি ওয়েল কুক করে রান্না করেন, দেখবেন এটাও খেতে কিন্তু গরু বা মুরগির মাংসের মতোই লাগছে স্বাদটা, বরঞ্চ আরও বেশি, কারণ এগুলো থেকে কিন্তু আমাদের শরীরের রক্তের চাহিদাটা পূরণ হয়। তো এই জন্য আপনাদের সবাইকে বললাম যে সুন্দরভাবে এটাকে যারা পছন্দ করে খান না, তারা যদি সুন্দরভাবে রান্না করে খান, দেখবেন আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আমার রেসিপি ফলো করে অবশ্যই আপনারা রান্না করতে পারেন। খুব বেশি কিছু লাগে না, জাস্ট ঘরোয়া কিছু উপকরণেই কিন্তু এই রান্নাটা পারফেক্ট হয়ে যায়। আর এটা যে খেতে কত মজা হয় সেটা যদি আপনারা বাসায় ট্রাই করেন অবশ্যই বুঝতে পারবেন। আর যদি কেউ আমার রেসিপি ফলো করে বাসায় রান্না করে খান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন, একটা লাইক দেননি, তাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। হয়তো ভুলে যেতেই পারেন, অনেক সময় আমরা ভুলে যাই লাইক দিতে, কিন্তু লাইকটা দেওয়াটা উচিত, কারণ একটা হোস্ট এই লাইকের দাবিদার থাকে। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করে নতুন একটা ভিডিও করার জন্য, এই জন্য অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও করেননি, তাদের কাছে একটাই অনুরোধ করব, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, তাহলে অল নোটিফিকেশনের মাধ্যমে আমার সমস্ত আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন।
আশা রাখছি আমার ভিডিও দেখার পরে আপনাদেরও আমার প্রতি ভালোবাসা এবং ভালো লাগা দুটোই তৈরি হয়ে যাবে। যেমন আপনাদের জন্য আমার কিন্তু মন থেকে অনেক বেশি ভালোবাসা থাকে এবং ভালো লাগা থাকে, যার জন্য শত ব্যস্ততার মাঝে হলেও আপনাদের জন্য নতুন করে ভিডিও তৈরি করে আপনাদের সামনে প্রেজেন্ট করি, কারণ আপনাদের ভালোবাসাটা যেন আমার ওপরে আজীবন অটুট থাকে। তো এখানে আমি কিছু কাঁচা যে গরম মশলাটা থাকে সেটা দিয়েছি, আর সাথে আমি অল্প একটু গুঁড়া মশলাও দিয়েছি। তো সেটা দিয়ে দিলাম, দুটো দিলে আসলে সুন্দর একটা ফ্লেভার আসে। আর এই যে দেখুন, আমি ঝোলটাকে ততক্ষণ পর্যন্ত টানাবো যতটুকু আমি ঝোল চাচ্ছি, ঠিক ততক্ষণ পর্যন্ত। তো আমি কিন্তু এই কবুতরের মাংসটা খুব অল্প জালে হয়ে যায়, তারপরেও কিন্তু দেখলেন আমি কিন্তু অনেকটা সময় নিয়ে কবুতরের মাংসটা রান্না করলাম, কারণ এতে আমার পুষ্টিগুণটাও ঠিকঠাক থাকবে এবং আমার খেতেও কোনো রকম গন্ধ লাগবে না। তো এই যে দেখুন, আমার কবুতরের মাংস কিন্তু একদম রান্না পারফেক্টভাবে রেডি। তো কেমন লাগলো আমার কবুতরের মাংসের রান্নার রেসিপিটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর দেখুন কতটা লোভনীয় হয়েছে, যতটা লোভনীয় দেখতে হয়েছে তার চেয়েও দ্বিগুণ লোভনীয় হয়েছে খেতে। আর এটা কিন্তু বাচ্চাদের যদি আপনারা শুধুও দিয়ে দেন, তাও যদি ওরা খায়, তাহলেও কিন্তু ওদের জন্য শরীরের অনেক বেশি উপকারে আসবে। আর এভাবে যদি রান্না করে খান, ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু খাওয়া যায়। অনেক সময় বাচ্চারা কিন্তু খেতে চায় না, তখন কিন্তু এই খাবারটা যদি আপনারা ওদের সামনে দেন, ও বলবেন যে ভাত না খাও শুধু খাও, তাহলেও কিন্তু বাচ্চারা অনেক সময় ফিনিশ করে। যেমন আমার মেয়ে কিন্তু ভাত দিয়ে খেতে চায় না, তো ও শুধু একটু হলেও কিন্তু খায়। আর এটা যে কতটা উপকারী সেটা তো আমার বলার অপেক্ষা রাখে না, আপনারাও সবাই জানেন। আর সাথে কিন্তু আমি এখানে ছোটো মাছ চচ্চড়িও করেছিলাম। আসলে যতটুকু পেরেছি ততটুকু ভিডিও করেছি, খুব বেশি ভিডিও করা সম্ভব হয়নি। সাথে এই যে দেখুন, আমি তেলাপিয়া মাছ এখানে ভাজি করে নিয়েছি, আর সাথে ছিল 2 পিস সরপুঁটি মাছ। তো তেলাপিয়া মাছ আর সরপুঁটি মাছ এখানে দুটো মিক্সড করে আমি ভাজি করে নিয়েছি, কারণ বাচ্চারা আসলে সরপুঁটি মাছের যেহেতু কাঁটা বেশি থাকে সেহেতু সেগুলো খেতে চায় না, তাই ওদের জন্য তেলাপিয়া মাছ, আর আমার আর আপনার ভাইয়ার জন্য সরপুঁটি মাছ। তো এই ছিল আজকের খাবারের মেনুতে। এবার চলে আসলাম ইফতারি নিয়ে। তো ইফতারিতে এখানে আমি চাক করে বেগুন কেটে নিয়েছি, বেগুনি বানাবো তার জন্য, আর সাথে আলুর চপ বানাবো। তো আরও পেঁয়াজি বানাবো। আসলে সব কিছু ভিডিও করা হয়নি, লাস্টের দিকে এত বেশি ব্যস্ত হয়ে গিয়েছি, কারণ সময়ই ছিল না। তাড়াহুড়া করে 2 চুলায় তাড়াতাড়ি করে ইফতারিগুলো বানাতে যেয়ে আর কোনো কিছু কিন্তু ভিডিও করা হয়নি। তো আলুর চপগুলো ভেজে নিলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি আলুর চপ এবং বেগুনিটা রেডি করে নিচ্ছি। আজকে এতটুকুই ছিল ইফতারির আয়োজনে। তো এখানে দেখুন বেগুনি আর আলু চপ বানিয়ে নিয়েছি, সাথে আপনাদের ভাইয়া জিলাপি নিয়ে এসেছিল, শাহি জিলাপি, কলা ছিল, তো আরও ছিল আনারস এবং পেঁপে। তো এই আজকের ইফতারিতে আসলে এত হেভি ফুড খাওয়ার পরে আসলে আমাদের শরীরের জন্য কিন্তু এটা ভালো না। তো মাঝে মাঝে আমরা একটু কমিয়ে দিয়ে সে অনুযায়ী কিন্তু কিছুটা ফল খেয়ে নিতে পারি। তো এই যে দেখুন, আমরা কিন্তু সেটারই প্রচেষ্টায় যে ফলগুলো কেটে নিয়েছি, এবং মাঝে মাঝে এরকমই আসলে আমাদেরকেও সবারই উচিত যে একটু খাবারে পরিবর্তন আনার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।